হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা, সেলিম, তাপস অভিযোগে শহীদ সেনা পরিবারের দ্রুত বিচার দাবি। চট্টগ্রামে শেখ হাসিনা, নওফেল সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ৩ দিনের রিমান্ডে লতিফ, কারাগারে রমেশ চন্দ্র সেন। অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনৈতিক সংস্কার, সাউথ গ্লোবাল সামিটে ডক্টর ইউনূস। মৃত্যুর মুখ থেকে ফিরেছেন গুলিতে ঝাঁঝরা দোকানদার কর্মচারী আমির, আন্দোলনে আহতদের সরকারিভাবে চিকিৎসার উদ্যোগ। এবং জাতীয় স্মৃতিসৌধে নতুন 4 উপদেষ্টার শ্রদ্ধা, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী দেশকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। 2009 সালে পিলখানায় পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় বলে দাবি করেছেন তাদের স্বজনরা। পরিবারগুলোর অভিযোগ, একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি জানিয়ে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান তারা। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের প্রতিবেদনে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। একক কোনো ঘটনায় এত বড় হত্যাকাণ্ড এর আগে বিশ্বের কোথাও ঘটেনি। তবে সেই ঘটনার তেমন কোনো তথ্যই প্রকাশ পায়নি। উল্টো পরিবারের সদস্যরা ছিলেন আতঙ্কে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর হত্যার বিচার চাইতে জনসম্মুখে এসেছেন পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, he was killed, he was assassinated. আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল। ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। বিডিআরের সাবেক মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, পিলখানায় 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিক হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র ফজলে তাপস এবং শেখ সেলিম সহ আরও অনেকেই সরাসরি জড়িত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সেনাবাহিনীকে মেধাশূন্য করতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের অফিসারদের নাম আটতে পারলে আমি থাকতে পারবো না। পিলখানা হত্যাকাণ্ডের অনেক তথ্য এখনো প্রকাশ হয়নি। এ নিয়ে আরো স্বচ্ছ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শহীদ পরিবারের ভাবিদের তরফ থেকেই আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলতে চাই যে আমাদের সবার আগে দাবি হচ্ছে যে এটা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে। কারণ এই বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই, এটা আমরা জানতে চাই। এটা আমাদের দাবি, আমাদের সন্তানদেরও দাবি। এ সময় 7টি দাবিও তুলে ধরে শহীদ সেনা সদস্যের পরিবার। বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। এবার চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করা হয়। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে এই মামলা করা হয়। একেএম নাজিমকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আপন অপু।
গেল 18 জুলাই বিকেলে চট্টগ্রামে শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। গুলিবিদ্ধ হয় এইচএসসি পরীক্ষার্থী তানভীর সহ অনেকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তানভীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে চান্দগাঁও থানায়। শনিবার দুপুরে মামলাটি করেন নিহতের চাচা মোহাম্মদ পারভেজ। আসামি করা হয় ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরার, শৈবাল দাস সুমন ও নুরুল আজিম রনিকেও। অজ্ঞাত আরও 40-50 জন। এজাহারে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও নওফেলের নির্দেশেই পরিকল্পিতভাবে ঘটানো হয় হত্যাকাণ্ড। ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া ও পথচারী সাইমনও। এ নিয়ে শনিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। এর মধ্যে 5টি খুন ও 1টি অপহরণ মামলা। তবে তানভীর হত্যা মামলাটি চট্টগ্রামে তার বিরুদ্ধে করা প্রথম মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বন্দর এলাকার সাবেক সংসদ সদস্য এম এ লতিফ 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আন্দোলনকারীদের উপর হামলা ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক জুয়েলদের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সহিংসতার মামলায় লতিফকে বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, গেল 4 আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর তার নেতৃত্বে হামলা ও গুলি ছোড়া হয়। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার বিকেলে তাকে তোলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক রাজীব কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শুক্রবার রাত 10:30টার দিকে তাকে সদর উপজেলার রোহিয়া এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানে ছিলেন তিনি। রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা পদে ছিলেন। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কারই সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। জানান, বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট। শনিবার সকালে এতে ভার্চুয়ালি যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই সরকারের মূল কাজ বলে জানান প্রধান উপদেষ্টা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। এছাড়া আমরা ছাত্র জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে সংলাপ করে যাচ্ছি। দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 1952 সালে ভাষা আন্দোলনে যেমন ছাত্ররা প্রাণ দিয়েছিল, 7 দশক পরেও ছাত্রদের নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে। In 1952, the Bangladeshi students sacrificed their lives for their mother tongue. 1952 সালে ভাষা আন্দোলনে যেমন ছাত্ররা প্রাণ দিয়েছিল, 7 দশক পরেও ছাত্রদের নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে। Is inspiring youth throughout the global south to raise their voice for democracy and human rights, dignity, equality and shared prosperity. তরুণদের ছোঁয়ায় ঢাকা বিশ্বের গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়েছে উল্লেখ করে কনফারেন্সে অংশগ্রহণকারী সরকার প্রধানদের বাংলাদেশে আসার আহ্বানও জানান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit. আপনাদের সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এসে দেখে যান, তরুণদের ছোঁয়ায় ঢাকা বিশ্বের গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। ভারতকে প্রভু হওয়ার চেয়ে এদেশের জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করার আহ্বান জানান তিনি। বিএনপি যে আন্দোলনে শুরু করেছিল ছাত্র সমাজের হাত ধরে তা সফল হয়েছে বলেও দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা ইনস্টিটিউশন করবে এই দেশকে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো দালালরা বসে আছে দাবি করে নেতারা বলেন, ঢেলে সাজাতে হবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে। এখনো এই দালালরা আছে, ওই সাংবাদিক বলেন, ব্যবসা বলেন, বিভিন্ন জায়গা বলেন, হয়তো লোকজন কিছু পাল্টাইছে কিন্তু তারা কিন্তু আছে। কাজে তাদেরকে পুনরায় পুরা না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না। এখনো পুলিশে যারা জয়েন করে নাই, আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্রছাত্রীদেরকে নতুন চাকরি দেয়। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের ওপর ভারতের প্রভুত্বের চেষ্টারও সমালোচনা করেন তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অবিচার নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এই আন্দোলন শুরু করেছে বিএনপি, জীবন দিয়েছে বিএনপি, কিন্তু একে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ, পেশাজীবী, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই। এদিকে রাজধানীর ডিআরইউতে আলাদা এক সভায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া আরেক নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনাদের সজাগ থাকতে হবে, এইরকম সুযোগ সন্ধানী স্বার্থান্বেষীরা যাতে কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী শক্তির গায়ে কালিমা লেপন করার কোনো সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও দ্রুত নির্বাচনের ব্যবস্থার দাবিও জানান ডাক্তার জাহিদ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গুলির পর গুলি, আবারও গুলি। ৬টি গুলিতে ঝাঁঝরা আমির ঝুলেছিল ছাদের রেলিংয়ে। নিরস্ত্র নিরীহ মানুষের উপর পুলিশের গুলি বর্ষণে নৃশংসদৃষ্ট ভাইরাল হয় নেট দুনিয়ায়। শঙ্কিত অনেকেরই প্রশ্ন, আমির কি আদৌ বেঁচে আছে? হ্যাঁ, দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তিনি। কাতরাচ্ছে বিষণ্ণ শয্যায়। সজীব রহমানের ক্যামেরায় রামপুরার দোকান কর্মচারী আমিরের দুঃস্বপ্নের কাহিনী জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। রক্তাক্ত জুলাইয়ের 19 তারিখ শুক্রবার বেলা 3টা। দোকান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল আমির। পথেই পুলিশের ধাওয়া। নিরুপায় আমির জীবন বাঁচাতে আশ্রয় নেয় পাশের 4তলা ভবনে। পিছনায় পুলিশ। ভবনের ছাদে উঠে পুলিশ হুঙ্কার ছুড়ে ঝাঁপ দে। আমি ছাদের উপরে যাওয়ার পর আমার পিছনে আর কি পুলিশ গেছে। এই জায়গায় যাওয়ার পরে বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য 4তলা থেকে। আমি ঝাঁপ না দিয়ে ঝুলেছিলাম, আর গুলি করতেছে, বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য। সেটা আমাকে আর কি ভয় দেখাইতেছিল। কিন্তু 3তলায় যায় একটা পুলিশ গুলি করছে, সব কটা আর কি পায়ে। ভয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে আমির। ঝুলে পড়ে 3তলার কার্নিশে। মুহুর্মুহ বুলেটের শব্দে কেঁপে ওঠে, জেগে ওঠে তীব্র আতঙ্ক। একে একে 6 রাউন্ড গুলি বিঁধে আমিরের পায়ে। সুতীব্র আর্তনাদে 3তলার ছাদে পড়ে যায় অসহায় আমির। অস্ফুট আর্তনাদ ভেসে ওঠে তার কণ্ঠে। পানি খুঁজে পায় না কোনো মুগ্ধকে। প্রায় 3 ঘন্টা ছটফট করেছি, তারপরে পানি খেয়ে চিৎকার করতেছি। বিশাল পৃথিবী এখন আমিরের চোখের আড়ালে। তার পৃথিবী এখন এই ঝুপড়ি ঘর।
1 মাস পেরোতে চলল এ ঘরের বাইরে পৃথিবী দেখা হয় না ওর, দেখা হয় না খোলা আকাশ। আকাশের বিশালতা ওর জীবন থেকে মিলিয়ে গেছে নিঃসীম শূন্যতায়। রাষ্ট্র সংস্কার আন্দোলনে উত্তাল দেশ এখন কোটি মানুষের বিজয়ের দেশ, স্বাধীন মুক্ত দেশ। সেই মুক্তির স্বাদ পেতে খুব ইচ্ছে করে আমিরের। ইচ্ছেগুলোর ডানা আবারও মেলতে চায় মুক্ত আকাশে, বাদশাদে বুলেটেই ক্ষত বিক্ষত পা। বিরক্ত গেলায় আমি রাত্রে খালি বাসায় ঘুমাইতাম, দিনে কোনো সময় ছুটি কাটাইলেও বাসায় ঘুরতাম না, বাইরে ঘুরতে ঘুরতে যাইতাম আর কি। 3 ভাই 1 বোনের সংসারে আমিরের উপার্জন ছিল মাত্র 12,000 টাকা। এখন বড় ভাইয়ের আয়ই চলছে সংসার। ছোট্ট বোনটিকে নিয়ে দেখা স্বপ্ন এখন শুধুই মাথা কুটে মরে কংক্রিটের নিরেট দেয়ালে। আমরা কাজ কাম করে টাকা জমাবো, ছোট বোনের বিয়া দেবো, বড় হলে এটাই আর কি আশা ছিল। মাহারা সংসারে এখন একমাত্র ভরসা ফুপু নাসিমা খাতুন। ঘরের মধ্যে বাথরুম করে প্রস্রাব করে হয়তো আর বাড়াইতে পারে না, আর তো কষ্ট হইতেছে, রাত হইলে ব্যথায় অনেক কান্দাকাটি করে। আমিও অনেক দিন ধরে ওর লগে সজাগ থাকি। সেদিনের সেই নৃশংসতার ঘটনা বলতে গেলে বুক কেঁপে ওঠে আমিরের প্রতিবেশী রবিনারও। যখন আমরা মোবাইলে দেখতে আসি যে একটা লোক ঝুলন্ত অবস্থায় আছে, তখন আমার স্বামী আমাকে দেখাইলো, বলতেছে আরে যে মৃত্যু জীবনটা বাঁচানোর জন্য এরকম একটা পর্যায়ে গেছে, তার ভিতরে গুলি করে। পরে অনেকই খারাপ লাগছে। তারপরে শুনি নাকি আমার বাসারই লোক, তখন কিরকম লাগে। 19 জুলাইয়ের পর বন্ধ ছিল ইন্টারনেট সেবা, ধামাচাপা পড়ে যায় আমিরের যন্ত্রণার কাহিনী। আবারও নেট চালু হলে সবার চোখে পড়ে পুলিশের সেই হায়নার মতো গুলি করার দৃশ্য। নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা আমিরকে দেখতে গিয়ে সমন্বয়করা আশ্বাস দিয়েছেন চিকিৎসার খরচ আর চাকরির ব্যবস্থা করার। আমরা তার খোঁজ পাইনি, মিডিয়া বা ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা তার খোঁজ পাইনি। এখন আমরা যেহেতু খোঁজ পেয়েছি, এখন ইনশাল্লাহ আমরা যতদিন সুস্থ আছি, ইনশাল্লাহ উনি ততদিন আমাদের পাশে পাবে। আন্দোলনে না থেকেও কেন গুলি খেতে হলো তার বিচার আজ আমিরের একমাত্র দাবি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির প্রতি আস্থা রেখে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখে ফেরার পথে এসব কথা জানান তারা। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান সমন্বয়করা। মাইনুদ্দিন আরিফ ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এই দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য লুটপাট করেছে সেসব ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়। স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। এ সময় ছাত্রদের দাবির প্রতি আস্থা রেখে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য খাতের সমস্যা সমাধান করার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব অবস্থানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এদিকে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। এ সময় সমন্বয়করা জানান, আহতদের সুচিকিৎসায় দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। পরে শনিবার দুপুরে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে, কিন্তু সেখানেও একটু যে কম আছে, সেটার জন্য ওরা চেষ্টা করছে যে যেমন বার্ন ইউনিটের সাথে মানে মিলে যদি ক্যাজুয়ালিটিকে মেলানো যায়, তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারবে। আহত ছাত্র জনতাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী দেশকে নতুন করে গড়ে তোলার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। আর প্রশাসনকে আরও গতিশীল করে জনকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন আরেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন 4 উপদেষ্টা। সাভার থেকে সহকর্মী শাহিনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টা। শনিবার বিকেলে স্মৃতিসৌধে আসেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাউজুল করিম খান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আলী ইমাম মজুমদার। শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা পালন করেন উপদেষ্টারা। এ সময় শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে দেশকে নতুন করে গড়ে তোলার চ্যালেঞ্জের কথা জানান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। আর প্রশাসনকে গতিশীল করার মধ্য দিয়ে সেবা নিশ্চিতের কথা জানান আরেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে স্বাক্ষর শেষে গাছের চারা রোপণ করেন উপদেষ্টারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চালু হওয়ার কথা থাকলেও এখনো বন্ধ মেট্রো রেল। বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই মেট্রো কর্তৃপক্ষের। যাত্রীরা বলছে এক এক সময় এক এক রকম বক্তব্য তাদের গাফিলতির প্রমাণ। এমি আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। এমআরটি 6 লাইনে আবারও শনিবার থেকে চলার কথা মেট্রো রেল। তবে সকাল থেকে দেখা মেলেনি কোনো রেলের। বন্ধ রয়েছে স্টেশনগুলো। যাত্রীরা বলছে হামলাকারীরা শিক্ষার্থী ছিল না, কোনো মহলের স্বার্থ হাসিলের চেষ্টা ভোগান্তিতে ফেলছে তাদের। যানজটে অনেক ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের জন্য। তো সেই ক্ষেত্রে আসলে মেট্রোটা খুব দ্রুত আসলে চালু করা উচিত। সবারই প্রয়োজন, যে খেটে খাওয়া মানুষ তারও প্রয়োজন, যে অফিসিয়াল তারও প্রয়োজন। এটি প্রশ্নই ওঠে না ভাই, আমাদের দেশে এরকম একটা জিনিস ধ্বংস করছে ভাই, এটি বিশ্বাস করেন ওই দিনকেই আমার কান্দন হয়েছে দেখা। তবে একবার 1 বছর, আরেকবার 3 মাস, আবার 7 দিন পর চালুর ঘোষণা দিয়েও কার্যক্রম বন্ধ রাখা রহস্যময় বলেও দাবি তাদের। কারণ আপনি যদি একটা কথাকে 3 দিক থেকে ঘুরান, তাহলে আপনি অবশ্যই সন্দেহজনক কথাগুলো, এই সন্দেহজনক কথার কারণে মানুষ তাদেরকে সন্দেহ করে। মেট্রো রেলের কর্তৃপক্ষ তারা বলল যে আজকে শনিবার থেকে চালু হওয়ার কথা, কিন্তু এখনও যেহেতু চালু হচ্ছে না, স্বাভাবিকভাবে আমাদের কাছে সন্দেহজনক লাগতেছে যে কেন চালু হচ্ছে না। বিষয়টি নিয়ে জানতে মেট্রো রেল ভবনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। দীর্ঘ অপেক্ষার পরও কথা বলেনি কেউ। ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে আসা এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান কৌশলে। আমি জাস্ট দেখলাম, আর কিছুই বলতে পারছি না। আমরা যত সম্ভব সরকার সেটা করবে। হ্যাঁ, অবশ্য একটি সূত্র জানিয়েছে কর্মচারীদের ধর্মঘট চলায় বন্ধ মেট্রো রেল। তবে ডিএমটিটিসিএল একটি বিবৃতি দিয়ে দায় এড়িয়েছে, যদিও সেখানে স্পষ্ট করা হয়নি কেন চলবে না মেট্রো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।